ঠাস ঠাস। তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? আরে বোকা, তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই? যে তোর বাবা তোদের মতো নিজ গরিব ঘরের ছেলের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। স্বর্ণা, তাহলে এতদিন কি ছিল এইসব? আমি তো কোনো দিন তোমাকে বলতে যাই নাই যে আমি তোমাকে ভালোবাসি। বরং তুমিই তো আমার পিছনে পিছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো। কাব্য। স্বর্ণা বলল, আরে বোকা, তুই ছিলে আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসার পাগল হয়ে তুই লেখাপড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। আর তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থানে ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসতেছে, আর একে অন্যকে বলতেছে, দেখছিস, কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানে না যে কাক যতই না ময়ূরের পেখম পড়ুক, কাক কাকই থাকে। কাক কখনো ময়ূর হতে পারে না। আমি এদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকে বেশি এটা ভেবে কষ্ট পেলাম যে যে জীবনে এত বড় ভুল করলাম, শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতি চেয়ে এসেছে, তাকেই ভালোবেসেছি। ছি, এইসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে অপমানিত হতে পারছি না। ওই আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয় নাই। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনা ভালোই ছিলাম বলে অনেকেই আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা। স্বর্ণা হলো আমাদের কলেজের সবচাইতে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনোদিন আমার জন্য হিংসা বা অহংকার ছিল না। বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার ব্যক্তিগত কথা শেয়ার করতাম, আর ওর সাথে বেশি সময় থাকতাম, আর এতে আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি স্বর্ণাকে ভালোবাসি তা ওকে কখনো বলে ওঠার সাহস পায় নাই। যখনই ওকে মনের কথা বলতে যাব, তখনই বারবার মনে হতো, যদি ভালোবাসার কথা বলতে গিয়ে ওর সাথে আমার বন্ধুত্বটা হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কীভাবে যে লেখাপড়া পিছিয়ে পড়েছি বুঝতেই পারি নাই। অনেক দিন আগের কথা, একদিনও আমাকে হঠাৎ করেই কলেজ শেষে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে, কিন্তু কী জন্য তা জানি না। আমিও স্বর্ণার কথা মতো কলেজ শেষে যখন ওর আমিও স্বর্ণার কথা মতো কলেজ শেষে যখন ওখানে ওর জন্য ওয়েট করছিলাম, তখনই কে যেন পেছন থেকে হঠাৎ করেই আমাকে জড়িয়ে ধরে। আর এতে আমি অনেকটাই ভয় পেয়ে যাই, আর ভীত গলায় বলতে লাগলাম, আরে কে আপনি? আর আমাকে পেছন থেকে জড়িয়ে ধরছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ? মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন স্তব্ধ হয়ে গেলাম, কারণ এটা ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝে আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, ওই ফাজিলের বান্ধবীর রানী ফাজিল, তোর ফাজলামি বন্ধ করে এটা বল কি জন্য আমাকে এখানে ডেকেছিস? ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ, ফাজলামি না তো কি? হ্যাঁ, কলেজের সব ছেলের ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা ফাজলামি ছাড়া আর কি বা হবে? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো খোঁটা দিয়েছি? দেই নাই, বরং তোকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুই আমাকেও ভালোবাসিস। আমি হঠাৎ সন্ন্যার কথায় চমকে উঠে বলি, কি বলছিস তুই এইসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু থাক থাক আর মিথ্যা বলে লাভ নেই চাঁদ। আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস, আর হয়তো এটা ভাবছিস আমি এইসব কি করে জানলাম। তাহলে শোন, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর মনের সব অব্যক্ত কথা তুই তোর এই ডায়েরিতে লিখিস, আর আমি সেখান থেকে জানতে পেরেছি। তাই তোর না বলার কোনো মানেই দেখি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনো টাকা পয়সা, ধনী গরিব থেকে আসে না। এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি। বলেই আবার আমাকে জড়িয়ে ধরে। আমি কি আর বলবো ভেবে পাচ্ছি না। একে তো আমি ওকে ভালোবাসি,
আর এতদিন ওকে হারানোর ভয় ছিল, কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কি লাভ ওকে ফিরিয়ে দিয়ে। তাই আমিও ওকে ভালোবাসি। আর এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কের জড়ানোর পর থেকে আমি সব কিছুতেই পিছিয়ে পড়ি। আর এতটাই পিছিয়ে পড়ি যে যেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু হাতে বেশি সময় নেই। তবুও অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষা আসে। অনেক কষ্টে আমি সবগুলো পরীক্ষা দেই। আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেই সেদিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। কারণ একমাত্র আমি সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করেছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজকে কেউ পাশে দাঁড়িয়ে আমাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে, সামনেবার ভালো করবি। মনে মনে কষ্ট নিয়ে যখন আমি স্বর্ণার কাছে যাই তখন সে আমাকে কতটা ভালোবেসে কতটা পাশে আছে তার প্রমাণ কি দিল তা তো দেখতেই পেলেন। যাই হোক, মনে একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, কোন মুখ নিয়ে বাবা মার সামনে যাব। তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এইসব ভাবতে ভাবতে কখন যে বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারি নাই। যখন বাড়িতে ঢুকবো তখন দেখি বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না কে এখানে আগুন লাগিয়েছে। তারপর যখন আমি বাড়ির ভেতরে ঢুকলাম তখন যেন আমার মাথায় দুবারের মতো আকাশ ভেঙে পড়ল। কারণ মা বাবা দুজন মিলে আমার সব বই খাতার আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। সেই সাথে আমার কাপড় চোপড়ও বাইরে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ঢুকতে দেখার সাথে সাথে আব্বু বলে উঠল, তুই বাড়িতে কেন এসেছিস? বাড়িতে আসবো না তো কোথায় যাব আব্বু? করুণ দৃষ্টিতে আব্বুর দিকে তাকিয়ে বললাম, আব্বু তুই কোথায় যাবি সেটা তুই ভালো করেই জানিস। তবে আজকের পর থেকে তুই না এ বাড়িতে থাকবি আর না আমাকে আব্বু বলে ডাকবি। আব্বু এইসব তুমি কি বলছো? আমি কি কিছু বলার আগে আব্বু বলল, তোকে বলছি না আমাকে যেন আব্বু বলে না ডাকিস? আর এটাই জানতে চাস তো কেন আজ তোর সাথে এরকম? আব্বুকেও আর কিছু বলতে দিলাম না। না থাক, আমি বুঝতে পেরেছি কাউকে কিছু আর বলতে হবে না। যদি আমার চলে যাওয়াতে তোমরা ভালো থাকো তাহলে আমি চলে যাচ্ছি। কাঁদতে কাঁদতে বললাম। তারপর বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে আসার সময় দেখি প্রতিবেশীরাও আজ আমাকে দেখে হাসাহাসি করছে। যে মানুষগুলো এক সময় আমাকে নিয়ে নাকি গর্ব করত, আজ আমি তাদের কাছেও শুধু হাসির আর তাচ্ছিল্যের পাত্র। যাই হোক, মনের ভেতরে একরাশ কষ্ট নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছি তখন মনে একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই ব্যর্থ জীবন রাখবো না। এই ব্যর্থ জীবন রাখার থেকে না রাখাই ভালো। হঠাৎ তখনই মনে পড়ল আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনো বিপদে পিছু পা হয় নাই। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের সম্মুখীন হয়েছে, কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। কখনোই তিনি হতাশ হন নাই, বরং বারবার চেষ্টা করেছেন। আবার আমাদেরকেও হতাশ না হয়ে চেষ্টা করতে বলেছেন, হ্যাঁ আমি চেষ্টা করব। আর অন্যদেরকেও দেখিয়ে দেব কাব্য পিছিয়ে পড়ার ছেলে নয়। আমি নিজেকে এমনভাবে তৈরি করব যাতে আজ যারা আমাকে অপমানিত করলো তারাই যেন এক সময় নিজের কাজের জন্য অপমানিত বোধ করবে। আর তাই আমি নিজেকে নতুন রূপে তৈরি করার জন্যই সবাইকে ছেড়ে আজ চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফিরব। তারপর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে অনেক কষ্টে একটা থাকার ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা করার পর মনের ভিতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, থাকার ব্যবস্থা হলো, কিন্তু টাকা কোথায় পাবো? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বড় জোর মাত্র 15 দিন চলবে। কিছু একটা করতে হবে যাতে নিজের স্বপ্নগুলো আবার শেষ থেকে শুরু করতে পারি। যাই হোক, ঢাকায় এসে অনেক কষ্টের পরও একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ক্রমশ নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছি। প্রতিটা মুহূর্তে শুধু এটাই মনে হচ্ছিল, আমি নিজেকে কি আবার প্রতিষ্ঠিত করতে পারবো, নাকি আমার স্বপ্নগুলো বালির বাঁধের মতো ভেঙে যাবে। তবুও নিজেকে কিছুটা শান্ত রেখেছিলাম আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতাম যাতে ভাগ্য কিছুটা সহায় হয়। তারপর হঠাৎ করে একদিন মালিকের ছোট ছেলে আমাকে এসে বলে যায় আমাকে নাকি বাড়ির মালিক ডেকে পাঠিয়েছে। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। জানি না কাজ জোগাড় করতে পারছি না বলে আবার বাড়ি থেকে বের করে দিবে না তো।
এরকম হাজার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। তখন আমি বাড়িওয়ালার বাড়ি যেয়ে বাড়ির কলিং বেল বাজাতেই বাড়িওয়ালার বউ দরজা খুলে বলতে লাগলো, আসো ভিতরে আসো। তারপর আন্টির সাথে তাদের বাড়ির ভিতরে যাই। আরে বাবা, দাঁড়িয়ে আছো কেন, চেয়ারে বসো। একটা চেয়ার এগিয়ে দিয়ে বলল, না না আন্টি, এভাবে ঠিক আছে। বলছিলাম কি আন্টি আঙ্কেল কি বাড়িতে আছেন? না, তোমার চাচা তো বাড়িতে নেই, তবে আমাকে বলে গেছে যে। কি বলে গেছে আন্টি? চিন্তা হয়ে বললাম, আন্টি সেরকম কিছু না, তবুও কেমন জানি একটু সংকোচ লাগছে। যাই হোক, বলছিলাম কি বাবা, তুমি তো বিজ্ঞানের ছাত্র আর এখন বসে আছো। যদি একটু কষ্ট করে আমার ছেলে যদি একটু কষ্ট করে আমার ছেলেটাকে পড়াতে তাহলে একটু ভালো হতো। আন্টির কথা শুনে আমার দেহে প্রাণ ফিরে এলো, সেই সাথে খুশিও হলাম, কারণ ওনার ছেলেকে পড়ালে আমার হাতে কিছু টাকা আসবে। আন্টি কি ভাবছো বাবা তুমি? তোমাকে কিছু ভাবতে হবে না, কিছু না আন্টি। তা কখন থেকে পড়াতে আসবো তাই ভাবছিলাম। তোমার যখন সময় হবে তখন আসবে। ঠিক আছে আন্টি, সন্ধ্যা 7টায় পড়াতে আসবো। তারপর আমি ওখান থেকে চলে আসি আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হই। আজকেও অনেক কষ্টে যখন কাজ পেলাম না তখন হতাশ হয়ে সন্ধ্যার সময় বাড়ির দিকে আসছিলাম, তখন দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে এই অবস্থা দেখে আমি অনেকটাই ভয় পেয়ে যাই। এই জন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম। কিন্তু হঠাৎ করেই কেন জানি না মনে একটা কথাই ভেসে উঠল, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটাকে হাসপাতালে নিয়ে গেলে বাঁচতে পারে। কিন্তু আবার ভাবলাম যদি পুলিশ কেস হয় আর যদি পুলিশ আমাকেই তার এই অবস্থার জন্য দায়ী করে, তবুও আমার মন আর বিবেক একটা কথাই শুধু বলছিল, মানুষের উপকার করাই মানুষের ধর্ম। এজন্যই আমি আর 7-5টা না ভেবে একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে আসলাম। ওখানে নিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম ডাক্তাররাও ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যায়। আর এতে আমি একটু অবাক হলাম, কেননা সাধারণ এরকম রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাহলে ডাক্তাররা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আসো, আরও কত কি। যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই দেখলাম মুহূর্তে হাসপাতালের চারপাশে পুলিশ ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভেতরে কোনো সন্ত্রাসী আছে আর তাকে যেন ধরতে আসছে। পুলিশের একজন অফিসার দেখলাম ডাক্তারদের সাথে কী বিষয় নিয়ে যেন কথা বলেছিলেন, আর ডাক্তাররাও হাতের ইশারা করে আমার দিকে যেন দেখিয়ে দিল। আর এতে পুলিশ অফিসার তাকে আর কিছু না বলে আমার দিকেই ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে কেমন যেন ভয় লাগছে। বারবার মনে হচ্ছিল এই বুঝি আমাকে বলে, বাবু মামা বাড়ি চল। অফিসার আমার কাছে এসেই বলতে লাগলো, এই ছেলে তোমার নাম কি? খুব শান্তভাবে বলল, স্যার আমি কাব্য আহমেদ। অফিসার, তা তুমি স্যারকে কিভাবে চেনো? কাব্য, স্যার আপনার কথা ঠিক বুঝলাম না। আমি আপনাদের কোনো স্যারকে তো চিনি না। সরি স্যার, বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার, মানে যাকে তুমি হাসপাতালে নিয়ে এসেছো তাকে তুমি কোনোভাবে চেনো? না স্যার, ওনাকে তো আমি চিনি না। আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার আমি কি এখন যেতে পারি? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। না, এখন যাওয়া যাবে না, আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপরে তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, কখন যে লোকটার জ্ঞান ফেরে আর কখন যে বাড়ি যাব। অফিসার কিছু বললে? অন্যদিকে তাকিয়ে বলল, কই না স্যার। হায় আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম, তখন একটা নার্স এসে বলতে শুরু করলো, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি একটু খুশি হলাম, যে মন চাইছে তাকে এখন একটা পাপ্পি দেই। অফিসার বলল, ঠিক আছে আপনি যান, আমরা ভিতরে যাচ্ছি। তারপর আমরা ভিতরে যেতেই লোকটা পুলিশ অফিসারকে উদ্দেশ্য করে বলতে শুরু করলো, আরে বাবা ফরহাদ, তুমি এখানে? অফিসার ফরহাদ, হ্যাঁ স্যার আমি। সালাম দিয়ে বলল, আপনি এখন কেমন আছেন? লোকটা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? ধুর, কি লোকটা লোকটা করছে, আসলে উনি একজন শিক্ষক, তাকে তো স্যার বলা ডাকা উচিত। ফরহাদ, এই তো স্যার আছি মোটামুটি। তা স্যার আপনার এই অবস্থা কিভাবে হলো? স্যার আমিও ঠিক বলতে পারি না, আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাইরে হাঁটতে বের হলাম, তখন কোথা থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, এইসব বাদ দাও। তা তোমার সাথে এই ছেলেটা কে? ওকে তো ঠিক চিনলাম না।
স্যার, ওর নাম হলো কাব্য। এই কাব্যই আপনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। আরে বাবা, তোমাকে কিভাবে ধন্যবাদ দিব সে ভাষা আমার কাছে নেই। কাব্য মানে আমি। স্যার, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই। এটা আমার কর্তব্য। আর আল্লাহ তাআলা তার প্রত্যেক বান্দাকে একে অপরের ওপর কিছু অধিকার বা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছে, আর আমি তারই একটা পালন করার চেষ্টা করেছি মাত্র। স্যার, সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আর এই পৃথিবীতে এত অশান্তি থাকতো না। ফরহাদ স্যার, আমাকে এখন যেতে হবে। আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। স্যার, ওই তা বাবা কাব্য, তুমি কি করো? এই তো স্যার, বেকার বসে আছি আর কাজ খুঁজছি। কি বলো বাবা, তুমি এই বয়সে কাজ খুঁজছো মানে? এখন তো তোমাদের লেখাপড়া করে নিজেকে তৈরি করার সময়। আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় না তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। আমি আর লেখাপড়া স্যার? যে মানুষ নিজের পায়ে নিজেই কুড়াল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু না স্যার, আমি এখন আসি। তা তুমি কত দূর পড়েছো? এই তো স্যার, ইন্টার পরীক্ষা দিয়েছি। তা তোমার রেজাল্ট কি? 50 স্যার। রেজাল্টের কথা বলতে আমার মুখটা আবার খারাপ হয়ে গেল। তবুও মাথা নিচু করে বললাম, ও তা তোমার এইচএসসির রেজাল্ট কি ছিল? গোল্ডেন এ প্লাস, বিজ্ঞান থেকে। কি, গোল্ডেন পেয়েছিলে আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? স্যার অবাক হয়ে বলল, ওই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি, আর সেজন্যই আজ আমি পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার, আমার কথা বাদ দিন, আমাকে এখন যেতে হবে। আর কালকে আবার কাজ খুঁজতে বের হতে হবে। স্যার, কি যেন ভাবছো? আসি স্যার। এই কথা বলে আমি যখনই রুম থেকে বের হতে যাব তখনই স্যার বলে উঠলেন, তা তুমি কি আর পড়তে চাও না? আমি পেছনে ফিরে বলতে লাগলাম, পড়তে তো চাই স্যার, কিন্তু পড়ব কিভাবে বলুন? সামান্য যে আমি কলেজের চয়েস দিব তার টাকাও আমার কাছে নেই। সেখানে কিভাবে অন্য কলেজে ভর্তি হব? যদি তুমি পড়তে চাও তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করতে পারি। স্যার, করুণা করছেন নাকি আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে তার প্রতিদান হিসেবে আমাকে আপনি আপনার কলেজে ভর্তি করানোর কথা ভাবছেন? স্যার, যদি এটা ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কখনো অন্যের উপকার করে তার থেকে সেই উপকারের প্রতিদান নেই না। আর যদি করুণা করার কথা ভাবেন তাহলে তো আমি কোনো দিনও আপনার সেই করুণার ভার নিতে পারবো না। আসি স্যার, আর আমার কথায় যদি মনে কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন, দুঃখিত। তুমি ভুল ভাবছো বাবা, আমি তোমাকে করুণা বা তুমি আমাকে যে উপকার করেছো তার প্রতিদান দিচ্ছি না। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মনের ভিতর খুব বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যার কারণে হয়তো তুমি পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো। আর হয়তো তুমি ভাবছো আমি তোমার উপকারের প্রতিদান দেওয়ার জন্যই তোমাকে আমি আমার কলেজের ভর্তি করাতে চাচ্ছি, কিন্তু তাও না। আমি তোমার ভেতর কিছু একটা করার ইচ্ছার যে প্রবণতা আছে তা দেখতে পারছি বিধায় আমি ভাবলাম তোমাকে আমার কলেজে ভর্তি করব। এখন ভেবে দেখো, তুমি তোমার লক্ষ্যে এগিয়ে যেতে চাও নাকি বাকি সব দুর্বলদের মতো পিছিয়ে পড়তে চাও? স্যারের এইসব কোনো কথাই আমার মাথা বা মনকে ছুঁতে পারলো না, কিন্তু একটা শব্দ হলো দুর্বল। হঠাৎ এই শব্দটা আমার কেমন যেন রাগ আর জেদ ধরিয়ে দিল। আমার কেন যেন চিৎকার করে বলতে ইচ্ছে করছে, আমি দুর্বল নই, দুর্বল নই। তখন মনের ভেতর একটা কথাই উকি দিল, প্রত্যেক মানুষ তার ভুল শোধরানোর একটা সুযোগ পায়, আর আমি যখন একটা সুযোগ পেয়েছি তখন এটা হাতছাড়া করা আমার জন্য একটা বোকামি। কিন্তু আমি কি করব, করোনা নিচ্ছি। স্যার, কি হলো বাবা, এত কি ভাবছো? কিছু না স্যার। স্যারের কথায় আমার ভাবনায় ছেদ ঘটল। ভাবছিলাম আমি আপনার কলেজে ভর্তি হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত একটাই, যে আমি আপনার কলেজে ভর্তি হব, তবে ভর্তির টাকাটা আমি আপনাকে দিয়ে দেব। স্যার, ও আচ্ছা, এই কথা, তোমার যা ইচ্ছা। আগামীকাল তুমি কলেজে যাবে, আর আমি কলেজে তোমার কথা ফোন করে বলে দেব। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। এখানে ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছুই করি নাই। আর তুমিই তো বললে মানুষ হয়ে মানুষের উপকার করাই ধর্ম। তবুও স্যার, আপনি হয়তো জানেন না আজ আমার মাথার থেকে কত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। যাই হোক স্যার, আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যাও। ছেলেটার সাথে মনে হয় আমার মতো কিছু একটা হয়েছে,
তা না হলে যত খারাপ রেজাল্টই করুক না কেন, কোনো বাবা মাই তাদের সন্তানকে নিজের থেকে দূরে ঠেলে দেয় না। বলেই একটা দীর্ঘশ্বাস ফেললেন। মনে মনে কথাগুলো ভাবল স্যার। আজ আমার খুশি খুশি লাগছে। আজ যদিও একটা কাজ পেলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে আজ যা দিয়েছেন তা আমার কাছেই এতটা দামি যা বলার মতো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তাই আর কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুটো বিস্কিট খেয়ে কলেজের সব কাগজ নিয়ে কলেজের দিকে একটু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। কি করব বলেন, এখন তো আমি আমার বাবার হোটেলে থাকি না। এখন নিজেকেই নিজের জন্য সব করতে হয়। প্রায় আধা ঘন্টা পর আমি স্যার যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজে পৌঁছে যাই। কলেজের ভেতরে যাওয়ার সাথে সাথে দেখি কলেজের ছেলে মেয়েরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসছে। আমি সেদিকে খেয়াল না দিয়ে কলেজের অফিসের রুমের দিকে যেতেই হঠাৎ করেই কিছু একটার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেলাম, আর এদিকে পুরো কলেজে হাসির রোল পড়ে গেল। হে আল্লাহ, আমি কি কোনো পিলারের সাথে ধাক্কা খেলাম নাকি? কিন্তু পিলারের সাথে ধাক্কা খেলে তো আমার ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি শুধু মাটিতে পড়ে গেলাম কিন্তু ব্যথা পেলাম না কেন? ব্যাপারটা কি? তাই মাটি থেকে উঠতে উঠতে সামনে তাকাতেই দেখি একটা মেয়ে। শুধু মেয়ে বললে ভুল হবে, যেন একটা নীলপরী আমার সামনে রাগী লুক নিয়ে দাঁড়িয়ে আছে। তার আমার দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে আমাকে যেন চিবিয়ে খাবে। তাই পরিস্থিতি সামলিয়ে নিতে আমি মাথা নিচু করে সরি বলতেই ঠাস ঠাস। বুঝতে পারলাম না মেয়েটা আমাকে চর মেরেছে, আর এতটা জোরে চর মেরেছে যে মনে হচ্ছে আমার সব কয়টা দাঁত বের হয়ে যাবে। চর মেরে বলতে লাগলো, কোথায় থেকে যে এই সব খ্যাত লুচ্চা ছেলে আমাদের কলেজে আসে আল্লাহ জানে। দেখুন আপু, আমি ইচ্ছা করে আর কিছু বলার আগেই, ওই খ্যাতের বাচ্চা খ্যাত, এটা বলতে চাস তুই ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাস নাই? তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করে চেনা আছে। আমাদের মতো বড় ঘরের সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় না। এরকম আরও অনেক বাজে কথা বলে সে চলে যায়, আর আমি মাথা নিচু করে সব সহ্য করে নিলাম। আমি চাইলেই মেয়েটার প্রত্যেকটা কথায় জবাব দিতে পারতাম, কিন্তু না, আমি তা করলাম না। কারণ আমি আমার জীবনে মেয়েদের সাথে কোনো সমস্যা বা কোনো সম্পর্কে জড়াতে চাই না। তারপর আমি অফিস রুমে গিয়ে এক স্যারের কাছ থেকে সহকারী প্রিন্সিপালের রুমের ঠিকানা নিয়ে প্রিন্সিপালের রুমের কাছে গিয়ে দরজায় নক করতেই, কামিন সহকারী প্রিন্সিপাল স্যার। আমি সালাম দিয়ে স্যারকে ধন্যবাদ দিলাম। তোমাকে তো চিনতে পারলাম না স্যার, আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। ও তুমি তাহলে সেই কাব্য? গতকাল রাতে স্যার আমাকে সব বলে দিয়েছেন, আর আমি সব কিছু প্রায় ঠিক করে রেখেছি। তা তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, নিয়ে এসেছি, মাথা নিচু করে বললাম। এই নিন। তারপর স্যার আমার সব কাগজ নিয়ে বলতে লাগলেন, তুমি আগামীকাল থেকে কলেজে আসতে পারো, আর তোমার রোল হলো। তারপর আমি স্যারকে আবার সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাইরে চলে আসি। কলেজ থেকে বাড়িতে ফিরে আবারও সেই কাজের খোঁজে বাহির হই। তারপর সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম জবের একটা চাকরি পেয়ে যাই। আজ আমি অনেক খুশি, কারণ আজকে আমার জীবনটা যেন পরিপূর্ণ পাল্টে গেল। আজকে হয়তো আল্লাহ তাআলা আমার উপর তার অশেষ রহমত দান করেছেন। আর মনে মনে একটা কথাই ভাবছি, আল্লাহ তাআলা হয়তো এতদিন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। এইসব ভাবতে ভাবতে কখন যে বাড়িতে এসে গেছি বুঝতেই পারি নাই। বাড়িতে এসে সামান্য কিছু খাবার খেয়ে বাড়িওয়ালার বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখি বাড়িওয়ালার আঙ্কেল আমার ঘরের দিকে আসছেন। আমি তাকে দেখে সালাম দিয়ে কিছু বলতে যাব, তার আগে তিনি আমাকে জিজ্ঞেস করতে লাগলেন, আরে বাবা কাব্য, গতকাল তুমি পড়াতে আসলে না যে? আবার দেখলাম অনেক রাতে বাড়ি ফিরছো, কাল কি কোনো সমস্যা হয়েছিল? চিন্তিত হয়ে বলল, না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হয় নাই। আসলে হয়েছে কি? তারপর আমি তাকে সব কিছু খুলে বললাম। খুব ভালো করেছো বাবা, মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো মানুষের ধর্ম ও মনুষ্যত্ব। কিন্তু আমরা মানুষরা তো এখন শুধু টাকা আর ক্ষমতার লোভে আমরা আমাদের মনুষ্যত্ব বিবেক হারিয়ে বা শেষ করে ফেলেছি। বলে একটা দীর্ঘ শ্বাস ছাড়লেন। যাই হোক বাবা, আমি যে জন্য তোমার কাছে এসেছিলাম, বলেছিলাম কি বাবা, তুমি তো এখন রাজুকে পড়াতে যাবে? হ্যাঁ আঙ্কেল, আমি তো সেই জন্যই বাসা থেকে বের হলাম। আর আঙ্কেল, আপনাকে দেখে কেমন যেন মনে হচ্ছে আপনি আমাকে আরও কিছু বলতে চাচ্ছিলেন। তুমি ঠিক ধরেছ। আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি আঙ্কেল, আপনি বিনা সংকোচে বলতে পারেন।
যদি আমাকে আপনার ছেলের মতো ভাবেন। আসলে বাবা হয়েছে কি, আমার এক বান্ধবীর আমার এক বন্ধুর মেয়ে আমাদের এখানে থাকতে এসেছে। আর তুমি যে ঘরটাতে থাকো, ও প্রত্যেকবার ওখানে আসলে ওই ঘরটাতে থাকতে ভালোবাসে। তুমি যদি ঠিক আছে আঙ্কেল, আমাকে কিছুদিন সময় দিন, আমি অন্য জায়গা না হয় একটা থাকার ব্যবস্থা করব। মন খারাপ করে, একটু কাছেই হয় তাই মনটা খারাপ হলো। আরে বাবা, তোমাকে আমি চলে যেতে বলছি না। তুমি তো বাবা আমাদের উপরের ছোট্ট ঘরটায় কিছুদিন যদি থাকতে, তাও যদি তোমার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে আঙ্কেল, আপনি যা ভালো মনে করবেন। আসি আঙ্কেল। তারপর আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে রাজুকে পড়াতে যাই। আর রাজুকে পড়ানো শেষ করে আমি আবার রুমে ফিরে এলাম। এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়ির কোনো আত্মীয় আসলে তাদেরকে তো সাধারণত গেস্ট রুমে থাকতে দেওয়া হয়। তাহলে ধুর, আমিও না, তাদের আত্মীয় কারা, তাকে কোথায় থাকতে দেবে সেটা তাদের বিষয়। এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। সব কিছু গোছানো হয়ে গেলে আমি রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, কারণ আমার যা সামান্য জিনিসপত্র আছে তা আঙ্কেলদের বাড়ির উপরের ঘরে উঠাতে হবে। সব কিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আসতেই পেটের মধ্যে ক্ষুধার কারণে মোচড় দিয়ে উঠল। কিন্তু আজকে আমাকে না খেয়েই বের হতে হবে। কি করব বলুন? আমার জন্য এখন কে খাবার তৈরি করে বসে থাকবে? তারপর কোনো কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হতে আন্টি বলে উঠল, আরে বাবা কাব্য, এই সময় কোথায় যাও? এই তো কলেজে যাচ্ছে আন্টি। আপনি কি কিছু বলবেন? ওই আমার তো মনে ছিল না, গতকাল রাত্রে তোমার আঙ্কেল আমাকে সব কিছু বলেছিল। তা তুমি কি কিছু খেয়েছো? হ্যাঁ আন্টি, এই মাত্রই খেয়ে বের হলাম। মিথ্যা কথা বললাম। আমি এখন আসি আন্টি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো মনে হয় না তুমি কিছু খেয়েছো। আমার দিকে তাকিয়ে বলল, সকাল থেকে তো দেখলাম তোমার জিনিসপত্র উপরে উঠ সকাল থেকে তো দেখলাম তোমার জিনিসপত্র উপরে উঠালে, আর কিছুক্ষণ পরেই তো কলেজে যাচ্ছ। তাহলে তুমি খাবার রান্না করলে কখন? এই রে, ধরা খেয়ে গেলাম, এখন কি করি? না মানে আন্টি, আসলে হয়েছে কি, বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। আমার সাথে চলো, কিছু খেয়ে তারপর কলেজে যাবে। থাক না আন্টি, আমি না হয় বাইরে থেকে খেয়ে নেব। আমরা থাকতে তুমি বাহির থেকে খাবে কেন? আমি কি কখনো তোমাকে আর রাজুকে আলাদা চোখে দেখেছি? নাকি তুমি আমাদেরকে আপন ভাবতে পারো নাই? আন্টি, আপনি এই সব কি বলছেন? এখানে আমার আপনারা ছাড়া আর কোনো পরিচিত মানুষ আছে যাদের আপন ভাববো? আর দেখুন, আমার আজকে কলেজের প্রথম দিন। তাই আমি কি আর তোমার মা যে তুমি আমার কথা শুনবে? মা হলে ঠিকই শুনতে। মুখটা কালো করে বলল, ঠিক আছে আন্টি, আপনি আমার খাবার রেডি করুন, আমি আসছি। কি করব বলুন? যখন মায়ের কথা বলল তখন বুকের ভেতর কেমন যেন খুব কষ্ট হচ্ছিল। তারপর আন্টি খুশি মনে আমাকে খেতে দিল, আর আমি চুপচাপ খেয়ে কলেজে চলে আসলাম। কলেজে আজকে আসার পর দেখছি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি সেদিকে মন না দিয়ে মাথা নিচু করে নিজের ক্লাস খুঁজে নিয়ে শেষ বেঞ্চে বসলাম। সামনের দিকে অবশ্যই বসার জন্য অনেক জায়গা ছিল, কিন্তু সবাই আমাকে দেখে এমনভাবে বসেছে যে সেখানে বসতে যেন তাদের খুব অসুবিধা হচ্ছে। প্রায় 10 মিনিট পর স্যার ক্লাসে এসে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি আমাকে দেখে বলে উঠলেন, এই লাস্ট বেঞ্চ স্ট্যান্ড আপ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। তুমি কি এই কলেজের ছাত্র? বলেই আমার দিকে কেমনে করে যেন তাকিয়ে আছে। হ্যাঁ স্যার, নতুন ভর্তি হয়েছি। নতুন ভর্তি হয়েছো ভালো কথা, কিন্তু নিজের দিকে একবার তাকিয়ে দেখেছো? তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে পড়তে নয়, বরং ক্ষেত স্যার, ক্ষেত। ক্ষেত মানে জমি চাষ করতে এসেছে, বাহির থেকে একটা মেয়ে বলল। হঠাৎ কারো আওয়াজ শুনে ক্লাসের বাকি সবাই এদিকে তাকিয়ে একসাথে হাসতে শুরু করলো। স্যার বলল, আরে মা তুমি? জান্নাত, তুমি আজ এত দেরি করলে যে? জান্নাত, আর বলবেন না স্যার, আজ রাস্তায় যা ট্রাফিক জ্যাম ছিল। মেয়েটা গলার আওয়াজ শুনে আমার কেন জানি খুব চেনা চেনা লাগলো। মনে হচ্ছে এর আগেও কোথাও তার গলার স্বর আমি শুনেছি। মেয়েটার দিকে তাকাতেই আমার হাত আপনা আপনি আমার গালে চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমার হাত গালে কেন গেল। তাহলে শুনুন, মেয়েটা আর কেউ না, গতকাল যে মেয়েটা আমাকে চড় মেরেছিল সেই মেয়ে। স্যার ঠিক আছে মা, ভেতরে আসো। আর এই যে ক্ষেতবাবু, এটা তোমার কোনো গ্রামের কলেজ নয় যে যখন যা হাতের কাছে পাবে তখন তাই পরে কলেজে আসবে। আজকের পর থেকে ভালোভাবে কলেজে আসবে, মনে থাকে যেন।
স্যার আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আমি মাথা নাড়ালাম। এখন বসে পড়ো। আর ডিয়ার স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কোনো ক্লাস নিব না। আজকে আমি তোমাদের সবার পরিচয় জানব। কারণ তোমরা তো জানোই আমাদের কলেজে কিছু রাজনৈতিক সমস্যার কারণে আমরা কিছুদিন তোমাদের ক্লাস নিতে পারি নাই। তাই আমার মনে হয় এখানে যারা আজ উপস্থিত আছে তারা হয়তো অনেকেই একে অপরের সম্পর্কে জানে না। তাই প্রথম থেকে সবার পরিচয় জেনে নেই, তারপর সবাই একে একে নিজের পরিচয় দেই। আর এতে জান্নাতেরও পরিচয় জানতে পারি। ওর বাবা ঢাকা শহরের সবচাইতে বড় মাল্টি ন্যাশনাল কোম্পানির মালিক, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রথম বা দ্বিতীয় সন্তান। আপনারা হয়তো ভাবছেন প্রথম বা দ্বিতীয় সন্তান কেন বললাম, কারণ ওরা নাকি যমজ বোন। সব শেষে যখন আমার পরিচয় দেওয়ার পালা, তখন স্যার বলে উঠল, তুমি শুধু কষ্ট করে তোমার নামটা বলেই বসো। কি আর করা, মনটা খারাপ করে নিজের নাম কাব্য আহমেদ নীল বলে বসে পড়লাম। আর মনে মনে বললাম, হায়রে দুনিয়ার মানুষ, তোরা শুধু বাহিরের চাকচিক্যটাই দেখলি, ভেতরটা দেখলি না। তারপর ক্লাস শেষ হলে আমার কর্মস্থলে আসি। এখানে এসে মনটা খুব ভালো হয়ে গেল। কারণ এখানে কেউ কারো টাকা পয়সা দামি পোশাক দেখে না, শুধু মানুষের প্রতিভা দেখা হয়। এরপর থেকেই আমার নতুন জীবনের পথ চলা শুরু হলো। এখন আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের অতীত ভুলে সব কিছু আবার নতুন করে শুরু করা। আর এই নতুন জীবনে থাকবে না তামান্নার মতো কোনো স্বার্থপর কোনো মেয়ের স্থান। সব কিছু ভুলে আমি পুনরায় পড়াশোনায় মন দেই আর নিয়মিত কাজ করি। অনেক কষ্টে আমি আবার সেই আমাকে পুনরায় তৈরি করি। কি আজব দুনিয়া যে আমি ছিলাম কোনো এক কলেজের স্যারদের চোখের মণি, কিন্তু সেই আমি আজ অন্য কোথাও নিজেকে সবার সামনে খেদ আর লেখাপড়ায় অমনোযোগী ছাত্র হিসাবে উপস্থাপন করলাম। আর জান্নাত, ওর কাছে তো আমি প্রায় সব সময় অপমানিত হই। তারপর একদিন জানি না কি মনে করে আমি কলেজের পিছনে পুকুর পাড়ের দিকে যাচ্ছিলাম। তখনই কতগুলো মেয়ের হাসাহাসির গলার আওয়াজ পেলাম। মনে মনে ভাবলাম হয়তো মেয়েগুলো আমার মতো এখানে একটু নিরিবিলি থাকতে এসেছে। কিন্তু যখনই আমি ওদের প্রায় কাছাকাছি এসেছি, তখনই দেখি জান্নাত ওর বেশ কিছু বড়লোক বান্ধবীকে নিয়ে যেন কথা বলছে আর হাসাহাসি করছে। তাই ওদের দেখে যেই আমি চলে আসব, তখনই আমি ওদের কিছু কথার বাকরুদ্ধ হয়ে গেলাম। আর কেন হলাম তা শুনুন। আমি যখন ওখান থেকে চলে আসা ধরলাম, তখন হঠাৎ করে জান্নাতের বান্ধবী নীলা বলে উঠল, আচ্ছা তোরা বল তো আমাদের কলেজের সবচাইতে সুন্দরী মেয়েকে? কে আবার আমাদের জান্নাত? আর তুই কি চোখে দেখিস না ওর আগে পিছে কত বড় লোক ছেলেরা ঘোরাঘুরি করে? ওদের মধ্যে কোনো একজন? ওই থাম থাম, শুধু কি বড় লোকের ছেলেরাই? আমাদের কলেজে যত ছেলে আছে সবারই একই অবস্থা। নীলা, না রে, আমার তো মনে হয় না। আমাদের মীরা আমাদের কলেজের সব ছেলেদের ক্রাশ আর সব চাইতে বেশি সুন্দরী। রিয়া, ওই কানার বউ কানা। মনে হয় আজ সকালে তুই বুড়ি গঙ্গার পানি দিয়ে তোর চোখ ধুয়েছিস, আর না হয় তোর মাথা ঠিক নেই। জানিস না, মীরা যদি শুধু একবার। নীলা, ওই থাম থাম, শোন, আমার মাথা ঠিক আছে। আচ্ছা তোরা একটা জিনিস খেয়াল করছিস কি? সবাই একসাথে। ওদের এইসব কথা শুনে জান্নাত শুধু হাসতেছে। নীলা, বেশি কিছু না। তোরা কি জানিস আমাদের কলেজের এমন একজন বান্দা আছে যে আজ পর্যন্ত আমাদের কলেজের কোনো মেয়ের দিকেই ভালো করে তাকিয়ে পর্যন্ত দেখে নাই? আর জান্নাতকে তো মনে হয় আরও একদমই দেখতে পারে না। রিয়া, ওই তোর আজাইরা পেশাল বন্ধ কর। নীলা, ওই শালি, কি বললি? আমি আজাইরা পেশাল পারি? তা নয় তো কি। ওই তোরাই বল, আমি কি কিছু ভুল বললাম? বাকি মেয়েদের উদ্দেশ্য করে বলল রিয়া। না, তুই তো একদম ঠিকই বলছিস। রিয়াকে উদ্দেশ্য করে বলছে অন্য বান্ধবীরা। নীলা, ঠিক আছে, মানলাম আমি ভুল আর তোরা সবাই ঠিক। কিন্তু সবাই একবার ভেবে দেখতো আমাদের ক্ষেতবাবু কাব্যের কথা। ওর কথা ভেবে আমরা কি করব? আমাদের কি আর কোনো কাজ নেই যে ওই ক্ষেত মার্কার ছেলের কথা ভাববো? সবাই একসাথে বলল, তোদের সময় কে নষ্ট করতে বলেছে? নীলা, আচ্ছা একটু ভেবে দেখ তো, আমাদের ক্ষেতবাবু আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখেছে? আর আমাদের কথা স্যার, যেখানে জান্নাতের মতো বড় লোক আর সুন্দরী মেয়ের সামনে পিছনে আমাদের কলেজের সব ছেলে ঘুর ঘুর করে, সেখানে আমাদের ক্ষেতবাবু তো ওর দিকে ভুল করেও তাকায় না। আর তাই আমার মনে হয় জান্নাতও আমাদের মতো 10-5টা সাধারণ মেয়ের মতোই। জান্নাত রেগে গিয়ে বলল, ওই নীলার বাচ্চা নীলা, তোর সাহস তো কম না। তুই আমার সামনে থেকে আমাকেই বলছিস যে
আমি আর 10-5টা সাধারণ মেয়ের মতো? নীলা, তা নয় তো কি। তুই যদি আমাদের মধ্যে সত্যি সত্যি সবচেয়ে সুন্দরী হতি, তাহলে ওই ক্ষেতবাবু এতদিন তোর প্রেমে হাবুডুবু খেত। জান্নাত, ওই হারামি চুপ কর। তা না হলে কিন্তু তোকে আজকেই আমি। নীলা, তুই কিছু করতে পারবি না। যদি পারিস তাহলে ওই ক্ষেতবাবুকে তোর রূপের প্রেমের জালে ফাঁসিয়ে দেখা। ঠিক আছে, ওকে যদি আমি 2 মাসের মধ্যে আমার প্রেমের জালে না ফাঁসিয়েছি তাহলে আমার নামও জান্নাত নয়। নীলা, জান্নাত, তুই আর একবার ভেবে দেখ, পরে যেন বলিস না। জান্নাতের ভাবাভাবি শেষ। ওকে আমি আমার প্রেমের জালে ফাঁসিয়েই ছাড়ব। নীলা, যদি না পারিস কি করবি? জান্নাত, পারে না এমন কোনো কাজ নেই। আর যদি সত্যি না পারি তাহলে তোরা যা খেতে চাইবি তোদেরকে আমি তাই খাওয়াবো। আর যদি পারি তাহলে তোকে কিন্তু আমাদের সবাইকে খাওয়াতে হবে। নীলা, ওকে ডান। জান্নাত, ডান। আর চোখ খুলে দেখতে থাক এই জান্নাতের সরাসরি প্রেমের খেলা। আর এদিকে ওদের কথাবার্তা শুনে আমার মনে মেয়েদের প্রতি ঘৃণা আরও দ্বিগুণ বাড়তে থাকে। এই মেয়েরা আসলেই কী ভাবে নিজেকে? তাহলে আল্লাহ তাআলা সুন্দর করে পৃথিবীতে পাঠিয়েছেন বলে কি তারা তাদের সৌন্দর্যের অহংকারে যা খুশি তাই করবে? তারা কি আমাদের মতো সহজ সরল ছেলেদেরকে খেলনা পেয়েছে, যে যখন যার ইচ্ছে হবে সে তার স্বার্থে পূরণ না হওয়া পর্যন্ত আমাদের নিয়ে খেলবে, আর যখন ইচ্ছা হবে টিস্যু কাগজের মতো ছুঁড়ে ফেলে দেবে? না, তা হবে না। তোমাদের যা ইচ্ছা তা ছেলেদের সাথে করতে পারো না। আর জান্নাত, তুমি যতই চেষ্টা করো না কেন আমাকে কোনো মিথ্যা মায়ার ফেলতে পারবে না। এইসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসি। কয়েকদিন পর আমি বেশ কয়েকদিন থেকেই লক্ষ্য করছি কে বা কারা যেন আমাকে ফলো করছে। তবে না, কাউকে তো দেখতে পাই না। তাহলে মনে হয় আমি এখানে একা একা থাকি আর কারো সাথে নিজের মনের ভেতর জমে থাকা কথাগুলো শেয়ার করতে পারছি না বলে হয়তো কোনো ভ্রমে ডুবে যাচ্ছি। আর আমি কার সাথে বা কথা বলবো? কলেজে কেউ তো আমাকে সহ্য করতে পারে না। তবে একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। জান্নাতকে আমি বেশ কয়েকদিন থেকেই না জানলেও এই সামান্য কয়েকদিনে যতটুকু ওর সম্পর্কে জেনেছি, ও কিনা যদি একবার কিছু একটা করতে চায় তাহলে সেটা যে কোনো কিছুর বিনিময় হলেও করে ছাড়ে। কারণ ও নিজেকে যে কি মনে করে। জান্নাত কারো কাছে হারতে শেখে নাই, আর কারো কাছে হারার জন্যই জন্মও নেয় নাই জান্নাত। তাহলে কিন্তু জান্নাত ওর বান্ধবীদের সাথে বাজি ধরার পর আমাকে তেমন ইমপ্রেস করার মতো কিছুই করে নাই কেন? দূর, হয়তো জান্নাত রাগের মাথায় ওর বান্ধবীদের সাথে বাজি ধরছিল। আর পরে হয়তো জান্নাত ভেবেছে যে আমার সাথে ওর তো কোনোভাবেই মানায় না, তাই ওর থেকে দূরে থাকি। তবে আজকে ক্লাস করার সময় হঠাৎ দেখি জান্নাত আমার দিকে এক পলক তাকিয়ে আছে। আমার কাছে ব্যাপারটা কেমন যেন হজম হয়নি। খুব অদ্ভুত মনে হলো ব্যাপারটা। আর আমি যখন ওর দিকে তাকাচ্ছি তখন দেখি জান্নাত খুব লজ্জা পেয়ে ওর মুখটা ঘুরিয়ে নিচ্ছে। বুঝলাম না কিছুই। তারপর ক্লাস শেষ হলে যখন আমি ক্লাস রুম থেকে বের হব তখনই হঠাৎ জান্নাত আমার সামনে এসে দাঁড়ায়। তাই আমি ওকে যেই পাশ কেটে যাব তখনই ও আবার আমার সামনে এসে দাঁড়ায়। কি ব্যাপার? আপনি এভাবে আমার সামনে বারবার আসছেন কেন? মাথা নিচু করে কথাটা বললাম। আমার ইচ্ছে হয়েছে তাই। এতে তোর কোনো অসুবিধা আছে? রাগী ভাব নিয়ে বলল জান্নাত। দেখুন, আমার দেরি হয়ে যাচ্ছে। আপনার যদি কিছু বলার থাকে বলতে পারেন। আর যদি না থাকে তাহলে আমাকে দয়া করে যেতে দিন। আমিও একটু রাগী মুডে কথাগুলো বললাম, কারণ কেন জানি আজ আমার মনটা একদম ভালো নেই। ও এমজি বাবু দেখছি রাগ করতেও জানে। বলেই হাসতে শুরু করলো জান্নাত। আমি জান্নাতকে আবারও পাশ কেটে যখনই যাব, জান্নাত, ওই তোকে আমি যেতে বলছে কি? না। কিন্তু? কিন্তু কি? হ্যাঁ, এটাই তো বলবি তোর দেরি হয়ে যাচ্ছে। কিন্তু তোকে তো এখন আমি যেতে দিচ্ছি না। বলেই আমার কলার ধরে বলতে লাগলো, আগে আমাকে এটা বল, তোর এত ভাব কিসের? হ্যাঁ, আরে আপনি এভাবে আমার কলার ধরছেন কেন? আর আমি কখন আপনার সাথে ভাব নিলাম? আর কোথায় আমি আর কোথায় আপনি? কথাগুলো বলার সাথে সাথে দেখলাম জান্নাতের চোখগুলো সম্পূর্ণ লাল হয়ে গেছে রাগে। আমি জান্নাতের এই লুক দেখে খুব ভয় পেয়ে গেলাম। ভাব নিচ্ছি মানে? আমি তো দেখি তুই 100 বার ভাব নিস। আচ্ছা, আর একটা কথা বল, আমাদের এখানে যারা পড়তে আসে তাদের প্রত্যেকের বন্ধু বান্ধবী আছে, কিন্তু আজ পর্যন্ত তোর কোনো বন্ধু বান্ধবী নেই কেন? এটা তোর ভাব ছাড়া আর কি বা হতে পারে?
ভয়ে ভয়ে বললাম, ফ্রেন্ড থাকা না থাকার সাথে ভাবের কি আছে তাই তো বুঝলাম না। তোকে এত বেশি বুঝতে হবে না। কালকের মধ্যেই যেন আমি তোর একটা ফ্রেন্ড দেখতে পাই। বন্ধুত্ব করবি? আরে আজব তো, আমার ফ্রেন্ড দিয়ে কি কাজ হবে? তাছাড়া এখানে আমি যখন থেকে এসেছি তখন থেকে সবাই আমাকে এড়িয়ে চলে, বিধায় এই কলেজে আমার কোনো ফ্রেন্ড নেই। আর তাছাড়া এখানে এমন কোনো ছেলেও নেই যে আমার সাথে বন্ধুত্ব করবে। এক নিঃশ্বাসে বলে ফেললাম, কেন, বন্ধুত্ব কি শুধু ছেলেদের সাথেই হয়, মেয়েদের সাথে হয় না বুঝি? না, তা হবে না কেন? কিন্তু আমি চাই না আমার জীবনে দ্বিতীয়বার কোনো মেয়ে বন্ধু হয়ে আসুক। আর তাছাড়া এই কলেজে যে মেয়েরা পড়ে তারা ভুল করেও, আমি এত কিছু শুনতে চাই না। তোর যখন কোনো ফ্রেন্ড নেই তাহলে আজ থেকে আমি আর আমার এই 4 বান্ধবী তোর ফ্রেন্ড। আর আগামীকাল থেকে তাড়াতাড়ি কলেজে আসবি। যদি দেরি করে আসিস তোর সাথে যে কি করব কথাগুলো বলেই জান্নাত চলে গেল। আর এদিকে যেন আমার দেহে প্রাণ ফিরে এলো। হাতের ঘড়ির দিকে তাকিয়ে দেখি পাজি মেয়েটা আমার সময়ের 12টা বাজিয়ে দিয়েছে। তাই তাড়াতাড়ি কলেজ থেকে বাড়ির দিকে যাওয়ার জন্য পা বাড়ালাম। কারণ আপনারা তো জানেনই আমাকে আবার আমার কর্মস্থলে যেতে হবে। নীলা, আচ্ছা জান্নাত, তুই কি কিছু মিস করছিলি বা করছিস বলে মনে হয়? জান্নাত, আমি আবার কি মিস করলাম বা করছি বলে তোর মনে হচ্ছে? নীলা, না, এই জন্য বলছি যে কিছুদিন আগেই তো তুই আমাদের কাছে, সরি আমার কাছে এদের সামনে কিছু একটা নিয়ে বাজি ধরছিলি। থাক থাক, তোকে আর বলতে হবে না। আমি কিছুই ভুলি নাই, বুঝলি বোকা মেয়ে? নীলার মাথায় টোকা মেরে বলল। নীলা, হ্যাঁ, তা তো নিজের চোখেই আজ সব দেখলাম। কেমন করে আমাদের সবার প্রিয় জান্নাত ক্লাসের ভিতর একটা ক্ষেত ছেলের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছিল, আবার ক্লাস শেষে সেই ক্ষেত ছেলেটাকেই নিজ থেকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিল। জান্নাত, এতে অবাক হওয়ার কি আছে তা বুঝলাম না। আর থাকলে তোদের সাথে আমার বাজি ধরার কথা, সেটা তো আমি কখনোই ভুলবো না। সেই জন্যই আমি আমার প্ল্যানটা নিজের মতো করে সাজিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। রিয়া, কেমন প্ল্যান করছিস তা তো বুঝতেই পারছি। এমন যেন না হয় তুই নিজেই ওই ক্ষেতটার প্রেমে পড়ে যাস আর ও তোকে। জান্নাত, ওই তুই থাম। এই জান্নাত কারো প্রেমে পড়বে না, তাও আবার ওই খ্যাত মার্কা ছেলের? কখনোই না। ওর তো আমার বাড়ির চাকর হওয়ার যোগ্যতাও নেই। তোদের সাথে বাজি ধরেছি বলেই ওর সাথে আজ বন্ধুত্ব করলাম, যাতে ওকে আমি আমার উইক করতে পারি। রিয়া, আচ্ছা তুই বন্ধুত্ব করলি ভালো কথা, তবে ও যে তোর উইক হবে তা শিওর হচ্ছিস কিভাবে? শিওর হচ্ছি এই জন্যে যে হঠাৎ স্তব্ধ হয়ে গেল সবাই। কি হলো, থেমে গেলি কেন? নীলা বলে উঠল, তা জেনে তোমাদের কাজ নেই, তোমাদের কাজ হচ্ছে। নেক্সট পার্টটি পেতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর সাথে একটা লাইকও দিয়েন।